আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু খলিফা ইন্টারন্যাশনাল। আশা করি সকলে ভালো আছেন। সকলের জন্য সুসংবাদ যে আগামী 28শে জুলাই থেকে আপনারা সকলেই ট্যুরিস্ট ভিসার ইন্ডিয়ান অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন এবং ফাইল জমা দিতে পারবেন। তো এই জন্য অনেকে রিকোয়েস্ট করেছে কিভাবে ইন্ডিয়ান নতুন নিয়মে ইন্ডিয়ান ভিসা ফর্ম ফিল আপ করা যায় সেটা দেখানোর জন্য। তো সর্বপ্রথম আমরা চলে গেলাম আইভেক লিখে গুগলের যে কোনো একটা অ্যাপ্লিকেশন বার থেকে সার্চ করলে নিচে দেখেন, নিচে আসলে লেখা আছে অনেক কিছুই। আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং সিস্টেম, হাউ টু ফিল অ্যাপ্লিকেশন, এখানেও সিস্টেম আছে। দেন আপনি ক্লিক করে দিবেন অ্যাপ্লাই ফর অ্যান ইন্ডিয়ান ভিসা এইখানে। হ্যাঁ, যখন আপনি অ্যাপ্লাই ফর অ্যান ইন্ডিয়ান ভিসা ক্লিক করে দিবেন, সাথে সাথে দেখবেন আপনার কাছে একটা নিউ ব্রাউজার চলে আসবে। এটার বাম পাশে দেখেন অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন লেখা আছে। হ্যাঁ, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে ওয়েব পোর্টাল চলে আসবে, অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা চলে আসবে। তারপর আপনি স্টেপ বাই স্টেপ যেটা করবেন, প্রথমত আপনি কান্ট্রি রিজন ইউ আর অ্যাপ্লাইং ভিসা ফ্রম বাংলাদেশ থেকে, যেহেতু বাংলাদেশ দিবেন। ইন্ডিয়ান মিশন অফিস, তো বাংলাদেশ। তারপরে ন্যাশনাল রিজন, এটাও এখানে আমরা বাংলাদেশ দিব, বাংলাদেশ। তারপরে দেখেন আপনার ডেট অফ বার্থ যেটা আছে সেটা মূলত দিয়ে দিবেন, যার যার ডেট অফ বার্থ দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে আমরা আমাদের মূলত আসলে ইউটিউব যদি কারো ব্যক্তিগত ইনফরমেশন থাকে সেই ক্ষেত্রে ভিডিও আপলোড নেয় না। এই জন্য পাশাপাশি নিজের ব্যক্তিগত যে তথ্য সেগুলো শেয়ার না করার জন্যই মূলত ব্লার করে দেওয়া। তবে আমি আপনাদেরকে এমনভাবে বুঝিয়ে দিব, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলে অবশ্যই নিজে নিজে আবেদন করতে পারবেন। তারপর আপনি আপনার ইমেল আইডিটি দিয়ে দিবেন। তারপরে দেখেন পরবর্তী লাইনে দেওয়া আছে রি ইন্টার ইমেল আইডি, অর্থাৎ সেম ইমেল আইডিটি আরেকবার এখানে লিখে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন আমাদের এখানে দেওয়া আছে এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, অর্থাৎ আপনি কত তারিখে ইন্ডিয়া ভ্রমণ করতে চাচ্ছেন সেই ডেটটা দিয়ে দিবেন। আমরা 15ই আগস্ট একটা ডেট দিয়ে দিলাম। তারপরে দেখেন ভিজিটিং ইন্ডিয়া ফর, আপনি কিসের জন্য ইন্ডিয়া ভিজিট করবেন। তো এখানে দেখেন T1 দেওয়া আছে, T1 ক্যাটাগরি, অর্থাৎ আপনি ট্যুরিজম, রিয়েকশন, সাইট সিং এগুলার জন্য যাচ্ছেন। ট্যুরিস্ট ভিসা T1 দাও। তারপরে প্লিজ ইন্টার অ্যাবভ টেক্সট, উপরের যে সিকিউরিটি টেক্সটটা আছে সেটা ঠিকঠাকভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এটা যখন দেওয়া শেষ হয়ে গিয়েছে দেখেন টেম্পোরারি একটা অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, আপনি যদি চান এই মুহূর্তে আপনার ওয়েব ব্রাউজার থেকে বের হয়ে যাবেন, ওই আইডিটা রেখে দিলে আপনি পরবর্তীতে ঢুকতে পারবেন। আর যদি মনে হয় যে না আমি এখনই একসাথে সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে ফেলবো, সেই ক্ষেত্রেও সম্ভব। তো চলেন আমরা সম্পূর্ণ ফাইলটি ফিল আপ করে এই ভিডিওতে দেখিয়ে দিব আপনাদেরকে, যেন নিজে নিজে ঘরে বসে অ্যাপ্লিকেশন করতে পারেন। আর যেহেতু স্লট খুলে দিয়েছে, হয়তোবা এখন একটু রাশ চলছে, সকলে একসাথে অ্যাপ্লিকেশন করতেছে তাই, কিন্তু আস্তে আস্তে এটা স্বাভাবিক হয়ে যাবে। সারনেম অ্যাজ শো ইন ইউর পাসপোর্ট, আর আপনি যখন ফর্মটি ফিল আপ করবেন অবশ্যই আপনার পাসপোর্ট সংরক্ষণ মানে পাসপোর্ট সামনে রেখে ফিল আপ করবেন, তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। কোনো তথ্য বা কোনো নাম কোনো কিছু মিসম্যাচ হবে না। তো আপনি আপনার সারনেমটা দিয়ে দিবেন। তারপরে দেখেন আপনার গিভেন নেম যেটা আছে, গিভেন নেমটা দিয়ে দিবেন। তারপরে আপনার জেন্ডার যেটা আছে, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। ডেট অফ বার্থ যেটা আছে সেই ডেট অফ বার্থ দিয়ে দিবেন। টাউন, সিটি অফ বার্থ, আপনার কোন সিটিতে জন্ম সেই সিটি দিয়ে দিবেন। কান্ট্রি রিজন অফ বার্থ আপনি এখানে বাই বাংলাদেশ দিয়ে দিবেন। সিটিজেনশিপ, ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় আপনার আইডি কার্ড, রিলিজিয়নের জায়গায় আপনার ধর্ম। ভিজিবল আইডেন্টিফিকেশন মার্কস যদি আপনার থাকে, অর্থাৎ আপনার এমন কোনো চিহ্ন যদি থাকে যেটা দিয়ে আপনাকে আইডেন্টিফিকেশন করা যায় সেটা দিয়ে দিবেন। ঠিক আছে। তো তারপরে ন্যাশনালিটি আমাদের অবশ্যই বাংলাদেশ ন্যাশনালিটি। আমি আর কি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, কোথাও আশা করি যে আপনাদের কোনো ভুল হবে না। তারপরে দেখেন ডিড ইউ অ্যাকুয়ার ন্যাশনালিটি বাই বার্থ বাই ন্যাচারালাইজেশন। তারপরে এইখানেও আপনি যেটা দিবেন সেটা হলো আপনার বাই বার্থ বাংলাদেশ দিয়ে দিবেন। তারপর আপনাদের যেটা চলে আসবে সেটা হলো আপনাদের পাসপোর্টের ডিটেলস। এজন্যই বলেছি যে আপনারা মূলত পাসপোর্টটি সামনে রেখে দেন হলো গিয়ে আপনি যদি এই ফর্মটা ফিল আপ করেন সেক্ষেত্রে আপনার জন্য অনেক সুবিধা হবে। আর আপনি যদি কোথাও ভিজিট করে থাকেন পূর্বে, সেই ইনফরমেশনগুলিও সামনে নিয়ে বসবেন, তাহলে আপনার জন্য এই ফর্মটা ফিল আপ করা খুব ইজি হয়ে যাবে। পাশাপাশি আপনি যেটা করবেন, আহ, আরও আপনার যদি ব্যক্তিগত তথ্য থাকে যেগুলো আপনি দিতে চাচ্ছেন সেগুলো সাথে সংরক্ষণ করে বসবেন আর কি। তারপরে পাসপোর্ট ডিটেলস যেটা আছে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।
পাসপোর্ট নাম্বার, অ্যাপ্লিকেন্ট পাসপোর্ট নাম্বার দেওয়াই আছে। তারপর হলো গিয়ে আপনি যেটা করবেন, আপনার প্লেস অফ ইস্যু, আপনার পাসপোর্টটি কোথা থেকে ইস্যু হয়েছে। তো আপনি চাইলে ঢাকাও দিতে পারেন বা ডিআইপিও দিতে পারেন। আপনার পাসপোর্ট সবসময় ডিআইপি থেকেই, মূলত ঢাকা ইমিগ্রেশন অফ পাসপোর্ট থেকেই ইস্যু হয়। তারপরে ডেট অফ ইস্যু, আপনার পাসপোর্টটি কবে ইস্যু হয়েছে, আপনি এটাও দিয়ে দিবেন। পাসপোর্টের পাশেই দেখবেন, মানে ইনফো পেজেই দেখবেন দেওয়া আছে যে কত তারিখে ইস্যু হয়েছে। ডেট অফ এক্সপায়ারি যেটা আছে সেটাও আপনি দেখবেন কবে এক্সপায়ার হয়েছে। এনি আদার ভ্যালিড পাসপোর্ট অথবা আইডেন্টি সার্টিফিকেট, আপনার যদি অন্য কোনো দেশের আইডেন্টিটি বা পাসপোর্ট থাকে সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর নো থাকলে নো দিবেন। আপনি যদি নো দেন, দেখবেন আমাদের এই ইনফো পেজটা বা ইনফো স্পেসটা সরে যাবে আর কি। হ্যাঁ, তো যাদের আছে তো তারা ফুল ইনফরমেশন দিয়ে দিবেন এই যে কোন দেশের কি আশায় বিষয়গুলো, আর যার নাই তো তার দরকার নাই। দেখেন এটা চলে গিয়েছে, নাই মানে আমরা নো দিয়েছি এই জন্য। তারপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে দিব। সেভ অ্যান্ড কন্টিনিউতে দিয়ে পরবর্তী স্টেপে যাব আর কি। সবকিছু একবার দেখে নিবেন, সবসময় সবকিছু আস্তে ধীরে, এবং এটা দেখে নিবেন কিভাবে কি কোথাও যেন কোথাও মানে মিসম্যাচ না হয়। আচ্ছা, তারপরে দেখেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস চলে আসছে, হাউস নং, স্ট্রিট, ভিলেজ, টাউন, সিটি, কান্ট্রি, স্টেট, পোস্টাল, ফোন নং, মোবাইল নং, হাবিজাবি, এগুলো যা যা আছে এগুলো আপনি আপনার মতন করে আপনার ব্যক্তিগত জিনিসগুলো সুন্দর করে দিবেন। আর আপনি যদি অন্য কারোটা ফিল আপ করে দেন সেই ক্ষেত্রেও তার থেকে সকল ইনফরমেশন নিয়ে রাখবেন। হ্যাঁ, হাউস নং যেটা আছে আপনার হাউস নাম্বার দিয়ে দিবেন। গ্রাম বলতে আপনি টাউন, আপনি কোন এলাকায় থাকেন, সে ফর এক্সাম্পল আপনি বাংলা মোটর হাতিরপুল থাকেন, আপনি হাতিরপুল দিয়ে দিবেন। হুম, বা বাংলা মোটর দিয়ে দিবেন। তারপর ওই এলাকার যে পোস্টাল কোড আছে, হ্যাঁ, ওই পোস্টাল কোডটা দিয়ে দিবেন। এবং এটা কোন ডিস্ট্রিক্ট, এটা যদি ঢাকা ডিস্ট্রিক্ট হয় ঢাকা ডিস্ট্রিক্ট দিবেন। তারপরে ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিবেন। আপনার মোবাইল নাম্বারের জায়গাও চাইলে আপনি অন্য একটা মোবাইল নাম্বারও দিতে পারেন, বা আপনার নিজের, মানুষ তো আর একটা সিম ইউজ করে না, আপনি নিজে আরেকটা আপনার সিম দিতে পারেন। হ্যাঁ, তো তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। ক্লিক হেয়ার ফর সেম অ্যাড্রেস, যদি সেম অ্যাড্রেস হয় তাহলে আপনাকে বলতেছে এখানে ক্লিক করতে। আর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেসটা ভিন্ন হয় তো সেই ক্ষেত্রে আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা ভিন্নই দিয়ে দিবেন। পার্মানেন্ট অ্যাড্রেসের জায়গাও আপনার সেম, ওইখানে আপনার হাউস, স্ট্রিট, ভিলেজ, টাউন, সিটি, এই যে ইনফরমেশনগুলো থাকবে আপনার হোম ডিস্ট্রিক্ট বা আপনার যেখানকার আপনি স্থানীয় সব কিছু যেখানে, হ্যাঁ, তো ওইখানকার ফুল ইনফরমেশনগুলো আপনি দিয়ে দিবেন। হাউস নং, হ্যাঁ আমরা দিয়ে দিচ্ছি। পরে ভিলেজ, সিটি এটাও দিয়ে দিব আমরা। আশা করি আহ, আপনি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন আপনার যথেষ্ট পরিমাণে ধারণা আসবে। পাশাপাশি আপনার এই জিনিসটা আহ, মানে খুব সুন্দরভাবে আপনি আপনার ফর্মটা ফিল আপ করতে পারবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর এছাড়াও যদি কারো কোনো হেল্প লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমাদের ফোন নাম্বারে দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন। বা কেউ যদি আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপ করাতে চান সেই ক্ষেত্রে আমাদেরকে সকল ইনফরমেশন দিলে আমরা ফর্ম ফিল আপ করে দিব, সমস্যা নেই। স্টেট, প্রভিডেন্স, ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন আপনার যেটা আসছে আপনার ফ্যামিলি ডিটেলস যেটা আসছে এটা দিয়ে দিবেন। ফ্যামিলি ডিটেলসে মূলত আপনার বাবা এবং মায়ের ইনফরমেশন চাবে, এর বাইরে কারোটা চাবে না আর কি। যেমন ফাদার্স নেমের জায়গায় ফাদার্স নেম দিবেন, ন্যাশনালিটির জায়গায় ন্যাশনালিটি দিবেন। ন্যাশনালিটি বলতে তার জাতীয়তা, হ্যাঁ, সে বাংলাদেশি। এখানে প্রিভিয়াস ন্যাশনালিজম সেম বাংলাদেশি হবে। প্লেস অফ বার্থ, আপনার বাবা যে এলাকায় জন্মগ্রহণ করছে সেটা। কান্ট্রি, রিজন অফ বার্থ, এই যে আমরা জন্মসূত্রে বাংলাদেশি ক্ষেত্রে এখানে সবগুলোই বাংলাদেশি হবে, ঠিক আছে। মাদার্সের ইনফরমেশন জায়গাও আপনি সেম দিবেন। আপনি আপনার মায়ের নামের জায়গা মায়ের নাম দিবেন। দেন ন্যাশনালিটির জায়গা বাংলাদেশি, প্রিভিয়াস ন্যাশনালিজম এখানে হচ্ছে বাংলাদেশি। প্লেস অফ বার্থের জায়গা প্লেস অফ বার্থ, কান্ট্রি, রিজন অফ বাংলাদেশ, বাংলাদেশ দিবেন। তারপরে দেখেন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিক্যান্ট ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাসটা দিবেন, সিঙ্গেল বা ম্যারিড, যদি ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল দিবেন। তারপর দেখেন ওয়ার ইউ গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এগুলা বলতে এখানে মূলত যে পাকিস্তান হেল্ড এরিয়ায় কেউ থাকে কিনা, বা আপনার বাবা পাকিস্তানে জন্ম হয়েছে বা পাকিস্তানি কিনা, এই সেই তা আশা করি এখন পর্যন্ত যাদের দাদা আছে সেও হয়তো বা বাংলাদেশি, কারণ তখনই তারা চলে এসেছে। এই কারণে আপনি এখানে নো দিবেন। ইফ ইয়েস গিভ ডিটেল, যদি হয়ে থাকে তাহলে আপনি ওই যে
ইএস দিয়ে তার ডিটেলস দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে দেখেন যেটা আসছে সেটা হলো প্রফেশন অকুপেশন ডিটেলস। প্রফেশন অকুপেশন ডিটেলসে আমরা চলে যাব। আপনি বর্তমানে কি করছেন, কোথায় কি করছেন, সেই ইনফরমেশন। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হলো আপনার যে জব সার্টিফিকেট বলেন বা আপনার স্টুডেন্ট আইডি কার্ড বলেন, এগুলোর সাথে নিয়ে বসবেন। হ্যাঁ, তো প্রেজেন্ট অকুপেশন বলতে যেমন আমি জব করি, এই জন্য প্রাইভেট সার্ভিস আমি দিয়ে দিব। এমপ্লয়ার নেম অর বিজনেস, আপনার কোম্পানির নাম যেটা, এখানে কিন্তু অনেকেই যে ভুল করে যে এমপ্লয়ি নেম দেয়, বাট এখানে মূলত এমপ্লয়ি নেম নাই। এমপ্লয়ি মানে হলো যে ব্যক্তি কাজ করে তাকে বুঝাইছে, আর এমপ্লয়ার হলো সে যেখানে কাজ করে সেখানে বুঝাইছে। হ্যাঁ, তো এমপ্লয়ার নেমের জায়গায় আপনার যে কোম্পানি, ধরেন আপনি যে কোনো একটা কোম্পানিতে জব করেন, সেই কোম্পানির নাম যেটা আছে সেটা দিয়ে দিবেন। এবং তার পরবর্তী লাইনে দেখেন ডেজিগনেশন, আপনার ওই কোম্পানিতে পদবিটা কি, আপনার যে পদবি আছে সে পদবি সেখানে দিয়ে দিবেন। তারপর হলো আপনার কোম্পানির অ্যাড্রেসটা কোথায়, আপনার কোম্পানির যেখানে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন এখানে। আর অবশ্যই মাথায় রাখবেন আপনি যে কোম্পানিতে জব করেন সেই কোম্পানি থেকেই কিন্তু এনওসি নিয়ে আপনাকে এনওসি সহ জমা দিতে হবে, ঠিক আছে। আর অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা যেন একটু ভালো হয় এবং ব্যাংকে যেন মিনিমাম 30,000 টাকা থাকে, এটা বেশি ভালো হয়। আচ্ছা, তারপরে আপনি আপনার কোম্পানির অ্যাড্রেসের পাশাপাশি আহ, যেটা করবেন যে আপনার কোম্পানির যদি ফোন নাম্বার থাকে, অবশ্যই একটা কোম্পানির ফোন নাম্বার আছে, সে কোম্পানির ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে দেখেন পাস্ট অকুপেশন ইফ এনি, যদি আপনার পূর্বে কোনো জবের জন্য মানে জব করে থাকেন এবং সেটা যদি আপনার দিতে ইচ্ছা হয়, হ্যাঁ, যদি ইচ্ছা হয় তাহলে আপনি সেটা দিবেন, আর যদি দিতে ইচ্ছা না হয় তাহলে আপনার সেটা দেওয়ার দরকার নাই। আচ্ছা, তারপরে দেখেন আর ওয়ার ইউ ইন মিলিটারি ইন সেমি মিলিটারি, আপনি যদি মিলিটারি বা সেমি মিলিটারি বা মানে ডিফেন্সে জব করেন বা প্রতিরক্ষায় জব করেন, যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি ইয়েস দিবেন। ইয়েস দিয়ে এখানে আপনার অর্গানাইজেশন নেম, ডেজিগনেশন, র্যাঙ্ক এগুলা বসাইতে পারবেন। ব্যাচ ট্যাচ হাবি জাবি যা আছে এগুলো বসিয়ে আপনি আপনার ভিডিও মানে সরি আপনি আপনার ফর্মটি ফিল আপ করতে পারবেন। আর যদি না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ডিরেক্ট নোতে ক্লিক করে দিবেন। আমরা কি করব, ডিরেক্ট নোতে ক্লিক করে দিব এবং পরবর্তী স্টেপে চলে যাব। আচ্ছা, আমি মূলত অফিসে ফোন নাম্বারটি বসাচ্ছি, এই কারণে একটু লেট হচ্ছে। পাস্ট অকুপেশন নাই, তো এবং আমাদের ইয়াও নেই, আমরা এখানে ডিরেক্ট নো দিয়ে দিব আর কি। দেখেন, হ্যাঁ এখানে সেমি, আমরা ডিরেক্ট এখানে নো দিয়ে দিব। নো দিয়ে দিয়ে অতঃপর সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। নো থ্যাঙ্কস অ্যাড্রেস, নো থ্যাঙ্কস। আচ্ছা, তারপরে দেখেন টাইপ অফ ভিসা, এখানে টাইপ অফ ভিসায় কিন্তু দেওয়া আছে ট্যুরিস্ট ভিসা, বাট নিচের লাইনে লেখা আছে প্লেসেস টু বি ভিজিটেড, আপনি কোথায় ভ্রমণ করতে চান, ইন্ডিয়ায় যাবেন, আপনি ইন্ডিয়ার কোথায় ভিজিট করতে চান, মানে আপনি ভিসা পাওয়ার পরে কোথায় ভিজিট করতে চান। সেক্ষেত্রে আপনি যদি কলকাতা যেতে চান কলকাতা লিখবেন, আর যদি আপনি কলকাতা, দার্জিলিং, দেখা গেল আপনি 1 বছরের ভিসা পেলে 2-3 জায়গায় যাবেন, বা 6 মাসের ভিসা পেলে 2-3 জায়গায় যাবেন, আপনি সেখানে দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে তবে ফার্স্ট টাইম যারা যাবেন তারা অবশ্যই শুধু যে জায়গায় যাবেন ওই একটা জায়গায় দিবেন, এবং তারা অবশ্যই ওয়ান এন্ট্রি মানে সিঙ্গেল এন্ট্রি দিবেন, কারণ তাদেরকে মাল্টিপল এন্ট্রি ভিসা দিবে না। সুতরাং শুধু শুধু দেওয়ার কোনো দরকার নাই। আর যারা সেকেন্ড টাইম তারা দিতে পারেন, কোনো সমস্যা নাই যদি সব কিছু ওকে থাকে। তারপরে দেখেন এক্সপেক্টেড ডেট অফ জার্নি, আপনি কত তারিখে জার্নি করবেন এটা তো আমরা শুরুতেই দিয়েছি। তারপরে পোর্ট অফ অ্যারাইভাল ইন ইন্ডিয়া, আপনি কোন পোর্ট দিয়ে ইন্ডিয়ায় যাবেন, তা আমরা দিয়ে দিচ্ছি ডাউকি দিয়ে। এক্সপেক্টেড পোর্ট অফ এক্সিট ফ্রম ইন্ডিয়া, আমরা আবার বেরো হব ডাউকি দিয়ে, কারণ আমি দার্জিলিং ঘুরতে যাব, সেইভাবে আমি মূলত ফর্মটি ফিল আপ করেছি। তারপর দেখেন প্রিভিয়াস ভিসা কারেন্টলি ভ্যালিড ভিসা ডিটেলস, আপনি যদি পূর্ববর্তী ইন্ডিয়ান কোনো ভিসা থাকে এবং সেটা যদি বর্তমানে মেয়াদও থাকে আপনি সেটাও দিয়ে দিবেন। হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন্ডিয়া বিফোর, ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিয়ে কোথায় ছিলেন, আপনি যে হোটেলে ছিলেন হোটেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। যেমন আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলের অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু আমি পূর্বেও ইন্ডিয়া ভিজিট করেছিলাম। তারপরে দেখেন সিটিজ প্রিভিয়াসলি ভিজিটেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার কোন সিটিতে আপনি ভিজিট করেছিলেন, তো এখানে মূলত ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিবেন। লাস্ট ইন্ডিয়ান ভিসা নাম্বার কারেন্টলি ভ্যালিড ইন্ডিয়ান ভিসা নাম্বার, তো আমাদের
আমার মূলত কারেন্টলি নাই, হিসাবে এখন বাংলাদেশের অনেকেরই কারেন্টলি নাই। তো লাস্ট ইন্ডিয়ান ভিসা যে নাম্বারটা আছে ওই ভিসা নাম্বারটা দিয়ে দিবেন। এবং এই ভিসাটা প্লেস অফ ইস্যু, টাইপ অফ ভিসা, প্লেস অফ ইস্যু বলতে আপনার যেহেতু বাংলাদেশে ইন্ডিয়ান 5 থেকে 6টি মিশন আছে, যেমন আমাদের ঢাকার জন্য যমুনা ফিউচার পার্ক সবাই জানেন, তো আমরা এখানে সংক্ষেপে দিয়ে দিব JFP, যমুনা ফিউচার পার্ক, ঠিক আছে। আচ্ছা, ডেট অফ ইস্যু আপনার এটা কবে ডেট অফ ইস্যু ইস্যু হয়েছিল ওই ডেটটা আপনি দিয়ে দিবেন। তারপর দেখেন হ্যাজ পারমিশন টু ভিজিট টু এক্সটেন্ড স্টে ইন ইন্ডিয়া, তো আমরা এখানে দিয়ে দিলাম যে নো দিয়ে দিব এখানে, ঠিক আছে। ইফ সো হুইন বাই হোম মেনশন কন্ট্রোল নাম্বার অ্যান্ড ডেট ইস্যু, এগুলো আমাদের দরকার নেই, এগুলা এখানে আমরা দিবও না কিছু, হ্যাঁ। আমাদের মূলত যারা গিয়েছে, পূর্বে গিয়েছে, তাদের জন্যই কিন্তু এই বারটা নতুবা নতুন কারো ক্ষেত্রে কিন্তু এই বারটার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে দেওয়াই আছে শুরুতে প্রিভিয়াস ভিসা বা কারেন্টলি ভ্যালিড ভিসা যদি কারো থাকে, সেই ক্ষেত্রে আশা করি যে নতুন যারা আছে তাদের ক্ষেত্রে এটা কোনো মানে কাজে আসবে না, ঠিক আছে। তো এটা আমরা গিয়েছিলাম দেখে আমাদের একটু কাজে আসছে। এর আগে আমরা কোন টাইপ ভিসায় গিয়েছিলাম, আমাদের ওই ভিসা কবে ইস্যু হয়েছিল, হ্যাঁ, কোথা থেকে ইস্যু হয়েছিল, এই ইনফরমেশনগুলো চেয়েছে। আমরা যেহেতু পূর্বে গিয়েছিলাম এই জন্য আমাদের দেওয়া। আদার্স ইনফরমেশনের যেটা, তারপরে দেখেন আদার্স ইনফরমেশন দেওয়া আছে কান্ট্রিজ ভিজিটেড ইন লাস্ট 10 ইয়ার্স, বিগত লাস্ট 10 বছরে আমরা কোথায় গিয়েছি। তো আপনি যদি বিগত 10 বছরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড বা USA, UK, আপনি যেখানে যেয়ে থাকেন না কেন তার একটা লিস্ট দিয়ে দিবেন। আচ্ছা, এই লিস্টের ক্ষেত্রে মানুষ যেটা করে সেটা হলো মানুষ সবার আগে যে দেশে গিয়েছিল সেই দেশ দেয়, কিন্তু না, আপনি যেটা করবেন সেটা হলো সবার শেষে যে দেশ গিয়েছেন সেই দেশটা মূলত সবার উপরে দিবেন। এইভাবে ব্যাক সাইডে যাইতে যাইতে একদম শেষে চলে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন সার্ক কান্ট্রি ভিজিট ডিটেলস, আপনি যদি সার্কের কোনো দেশে যেয়ে থাকেন লাস্ট 3 বছরে তাহলে আপনি ইয়েস দিবেন, আর যদি নো হয়ে থাকে নো দিবেন। সার্ক বলতে সার্ক এরিয়া ভুক্ত যেগুলো আছে আর কি এশিয়ার, ওইগুলা। আচ্ছা, তারপরে দেখেন রেফারেন্স নেম ইন ইন্ডিয়া। আপনি ইন্ডিয়ার যে দার্জিলিং যাবেন যে কোনো একটা হোটেলেই তো উঠবেন, তো ওই হোটেলের অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে মূলত চেয়েছে যে রেফারেন্সে ইন্ডিয়ান যে কোনো একটা লোকের রেফারেন্স, এখন আমাদেরকে তো আসলে ইন্ডিয়ান কোনো মানুষের সাথে পরিচয় নাই, সেই ক্ষেত্রে আমরা কি করব। তো আমরা যে হোটেলে উঠবো বা আমাদের যে টার্গেট থাকে যে অমুক হোটেলে উঠবো, বা যদি টার্গেটও না থাকে আপনারা যেটা সহজে সবাই করে সেটা হলো গুগল থেকে যে কোনো একটা হোটেলের অ্যাড্রেস খুঁজে বের করে ওই হোটেলের অ্যাড্রেস, ফোন নাম্বার, মেইল, এই সব কিছু একটা প্যাডে নোট করবেন। নোট করে দেন এখানে দিয়ে দিবেন, প্রথমে হোটেল নাম দিবেন, তারপর হোটেলের অ্যাড্রেস দিবেন, তারপর ওটা কোন স্ট্রিটে এটা দিবেন, তারপরে ডিস্ট্রিক্ট দিয়ে ওই হোটেলের ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এভাবেই মূলত মানুষ করে। তারপরে দেখেন রেফারেন্স নেম ইন বাংলাদেশ। বাংলাদেশে রেফারেন্স বলতে আপনি এখানে বুঝিয়েছে যে আপনার মানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট বলতে আমরা যেটাকে বুঝি, ঠিক আছে। আপনি যেটা করবেন সেটা হলো আপনার কোনো ফ্রেন্ডস বা মানে যে সবসময় অ্যাক্টিভ থাকে এরকম একটা মানুষের নাম্বার দিবেন। আল্লাহ মাফ করুক, যখন আপনার যদি ইন্ডিয়া যাওয়ার পরে বা ভিসা সংক্রান্ত বা আপনার পাসপোর্ট হারিয়ে গিয়েছে এই সংক্রান্ত বা আপনার ফোন হারিয়ে গিয়েছে এই সংক্রান্ত কোনো কিছু যদি আইভেক থেকে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে জানানোর থাকে বা আপনি ইন্ডিয়া যাওয়ার পরেও যদি কোনো প্রবলেমে পড়েন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা হেল্প আসবে, ঠিক আছে। আর আশা করি যে এটা আপনি আপনার পরিচিত এবং আপনার খুব কাছে যার সাথে আপনার সারাদিনই কথাবার্তা হয় এরকম টাইপের কেউ একজন দিয়ে দিলে হবে, বা আপনার ফ্যামিলি মেম্বার যে সবসময় অ্যাক্টিভ, ঠিক আছে। দিয়ে দেন হলো গিয়ে আপনি যেটা করবেন পরবর্তী স্টেপে চলে যাবেন। আচ্ছা, আমরা মূলত অ্যাড্রেসটা এখনো দিচ্ছি। আমরা একটা হোটেলের নাম খুঁজে বের করেছি, দেন হলো গিয়ে ওই হোটেলের অ্যাড্রেসটা দিচ্ছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এখন যারা অ্যাপ্লিকেশন করবেন তারা কিন্তু আগামী 30 দিনের ভিতরেই এই ওয়েব ফাইল জমা দিতে হবে। ওয়েব ফাইল জমা না দিলে কিন্তু পরবর্তীতে এই ওয়েব ফাইল আবার ক্যান্সেল হয়ে যাবে, আবার নতুন করে আপনার ওয়েব ফাইল তৈরি করা লাগবে। আর এখন সিস্টেম হলো যে মানে বিগত সময় আমরা যেটা দেখেছিলাম যে আমরা শুধু এই PDF ফাইলটা নিয়ে পাশাপাশি সকল ডকুমেন্টস নিয়ে জমা দিলেই হতো, কিন্তু না, এখন সিস্টেম হয়েছে যে আপনার এই PDF ফাইলটা আবার আপনার জমা দিতে হবে। কখন জমা দিতে হবে? ওরা স্লট খুলে দিবে 2টা থেকে 4:30 পর্যন্ত। এই 2টা থেকে 4:30টার ভিতরে আপনার এই PDF ফাইলটা আবার আইভেকের ওয়েবসাইটে আপলোড করতে হবে, ঠিক আছে। আবার আপনি 5টার পর থেকে আপনি স্লট খালি পাবেন। কিন্তু ওই যে বললাম যে এখন একটু রাশ চলতেছে, কারণ সকলে একসাথে স্লট নেওয়ার জন্য ট্রাই করতেছে, যার কারণে এখন স্লটটা খুব মানে বিজি দেখাচ্ছে বা নেওয়া সম্ভব হচ্ছে না, সহজ কথায়।
এখন স্লট পাবেন না, আপনারা মিনিমাম আগামী 7 দিন পর থেকে চেষ্টা করবেন এবং আশা করি যে এরপরে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এখন অ্যাপ্লিকেশন করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আগামী 7 দিন পরে আপনি জমা দিতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা মানে সবকিছু ওকে হয়ে গেলে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিব। এবং আরেকটা জিনিস বলেছিলাম যে এটা সবসময় চেক করবেন আহ, শুরু থেকে শেষ পর্যন্ত যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা বা কোনো কিছু হয়েছে কিনা। তাহলে ভুল হইলে যেটা হয় সেটা হলো আপনি যখন এম্বাসিতে বা আইবেকে যখন জমা দিতে যাবেন, তখন তারা একটা আম, সংশোধনের জন্য আবার একটা অ্যামাউন্ট আপনার থেকে কেটে নিয়ে যাবে, হ্যাঁ। তবে এটা নিয়ে ভয়ের কোনো কিছু নেই। এটা তাদেরকে একটা ফি দিলে তারা ওটা সংশোধন করে আপনাকে তা পরবর্তীতে ভিসাটা লাগিয়ে দিবে, যদি আপনার সবকিছু ওকে থাকে আর কি। আচ্ছা, দেন অতঃপর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে এখন চলে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউতে দিচ্ছি। মূলত হোটেলের ফোন নাম্বারটা দেওয়া হচ্ছে আর কি। একটু অপেক্ষা করবেন। আর আবারও বলি সকলকে, সকলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আহ, ভিডিওটি শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দিবেন। এবং এখন মূলত আমি সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করার ভিডিওটি আপলোড করলাম। আর পরবর্তীতে আমি কিভাবে আপনার ওয়েব ফাইলটি মানে আইভেকের ওয়েবসাইটে আপলোড করবেন সেটার জন্য ভিডিও দিব। দেন পাশাপাশি কিভাবে আপনি পেমেন্ট করবেন সেটার জন্য আমরা ভিডিও দিয়ে দিব, কোনো সমস্যা নেই। এবং এটা একদম আপডেট ভিডিওটা আপনারা পাবেন, হ্যাঁ, যেটা আর কি নতুন যে নিয়মে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন থেকে শুরু করে একদম A to Z সবকিছু আপনারা একদম আপডেট ভিডিওটি পাবেন ইনশাল্লাহ। এখানে ওই যে বললাম আপনি যার রেফারেন্স দিবেন তার অ্যাড্রেস এবং তার ফোন নাম্বার এখানে দিয়ে দিবেন। আপনার চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথেও খুব অল্প বাজেটে ঢাকা টু কলকাতা বা ঢাকা টু দার্জিলিং ঘুরে আসতে পারবেন। ঠিক আছে, আমরা মূলত গ্রুপ ট্যুরগুলো করে থাকি। যাই হোক, তারপরে দেখেন এখানে যেগুলো আসলে এখানে সবগুলোতে আপনি নো দিয়ে দিবেন। বিকজ আপনি তো আর কোনো অপরাধী না, মানব পাচারকারী না, আপনি যাচ্ছেন ঘুরতে টুরিস্ট ভিসায়। সেক্ষেত্রে আপনি এখানে সবগুলো নো দিয়ে দিয়ে এগিয়ে যাবেন। ঠিক আছে, এখানে সবগুলো আপনি নো দিয়ে দিবেন। দেন এখানে দেখেন তে এখানে ক্লিক করে দিবেন IMD রাফাত খলিফা। দেন হলো গিয়ে সেম এইভাবে ক্লিক করে দিবেন সেভ অ্যান্ড কন্টিনিউতে। আচ্ছা, ইন্টারনেট একটু দুর্বল থাকার কারণে মূলত লোডিং ঘুরছে। আচ্ছা, তারপরে দেখেন চুজ দ্য ফটো টু আপলোড, আপনার একটা ফটো আপলোড করতে হবে। সেই ক্ষেত্রে আমি আমার ফটোটা আপলোড করে দিলাম। এবং আপলোড করে দেওয়ার পরে যেটা আসলো সেটা হলো আপনার আপলোড, তো আপনি জানেন যে কত লাগবে পিক্সেল, 350 × 350 পিক্সেল লাগবে। অতপর আপলোড নিয়ে নিল। তারপরে দেখেন এখানে বলতেছে, যেমন এটা কিন্তু আগের বার ছিল না, পাসপোর্ট আপলোড করতে লাগতো না, কিন্তু এখন পাসপোর্টটা আপনার আপলোড লাগবে। চুজ ফাইলে যাবেন, চুজ ফাইলে যেয়ে দেন এলে যে দেখেন আপনার পাসপোর্ট আপলোড হয়ে গিয়েছে। আচ্ছা, তারপরে দেখেন প্লেস নেম অফ হোটেল, ওই যে অ্যাড্রেস অ্যাট প্লেস অফ স্টে হোটেল, অর্থাৎ আপনি চাচ্ছে আপনি ওই যে কিছুক্ষণ আগে ফর্ম ফিল আপে যে হোটেল অ্যাড্রেসটা দিয়েছেন সেই অ্যাড্রেসটাই দিবেন, যেমন শের বেঙ্গল হোটেল প্রাইভেট লিমিটেড, আমরা এটার অ্যাড্রেস দিয়ে দিলাম। অ্যাড্রেস অফ প্লেস হোটেল, আপনার হোটেলটা মূলত কোথায় ওই হোটেলের অ্যাড্রেস ফুল দিয়ে দিবেন আর প্রথমে হোটেলের নাম দিয়ে দিবেন। আচ্ছা, আমরা হোটেলের নামটা দিয়ে দিচ্ছি। আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিব এখানে। কোন স্টেট মূলত, হ্যাঁ, আমরা এই যে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিব। দেন ডিস্ট্রিক্ট কোনটা, দার্জিলিং ডিস্ট্রিক্ট হলে দার্জিলিং, কলকাতা হলো কলকাতা। আচ্ছা, তারপর আমরা এখানে যেটা করব হোটেলের ইমেল এবং হোটেলের ফোন নাম্বার দিয়ে দিব।
আচ্ছা, তারপরে দেখেন আপনার ওকে দেওয়ার পরে আপনার সম্পূর্ণ ফাইলটি আপনার সামনে চলে আসবে এবং এখানেও যদি আপনার কোথাও মনে হয় কোথাও ভুল হয়েছে, আপনি পাশেই কিন্তু নিচে মডিফাই অপশনটা পেয়ে যাবেন। দেন হলো গিয়ে আপনি মডিফাই করে ফেলবেন। ঠিক আছে? আপনি সম্পূর্ণটা একবার ভালোভাবে দেখে নিবেন যেন কোথাও যেন কোনো ধরনের ভুল না থাকে। আবারও বলতেছি, আপনাদের যদি কারো ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোনো ধরনের বুঝতে অসুবিধা হয় বা কোনো ধরনের সহযোগিতা লাগে, অবশ্যই আমাদেরকে নক করবেন। আমরা আপনাদেরকে যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করব। আর এছাড়াও আমাদের কাছ থেকে আপনি যে কোনো ট্রাভেল সেক্টরের সার্ভিস পাবেন, এয়ার টিকিট থেকে শুরু করে সব কিছু, এবং কি ইন্ডিয়ান ট্রেনের টিকিট পর্যন্ত আমরা দিয়ে থাকি। তো আপনার যখন এটা চেক করা হয়ে যাবে, আপনি যেটা করবেন সেটা হলো পরবর্তী স্টেপে চলে যাবেন। আমরাও একটু দেখে নিচ্ছি। আমরা আস্তে আস্তে দেখে নিচ্ছি, মূলত যেহেতু আমরা আসলেই এটা কিন্তু আমি মূলত অরিজিনালি অ্যাপ্লিকেশন করেছি এবং আমি এই ফাইলটি জমা দিব, এই কারণেই মূলত আসলে একটু সতর্কতার সহিত সময় বেশি নিয়ে ফাইলটা করা, হ্যাঁ। আর অবশ্যই যখন কাজ করবেন 30 থেকে 40 মিনিট হাঁটে নেবেন, পাশাপাশি ভালো ইন্টারনেটের গতি যেন থাকে, ওই সময়টা আপনি এই কাজটা করবেন। আচ্ছা, তারপরে এখন আমাদের সবকিছু অবশেষে শেষ, এখন গিয়েছে। এখন আমরা আমাদের ফর্মটি দেখে নিচ্ছি। তো খুব এইভাবে অল্প কিছু সময়ের ভিতরে আপনারা যদি দু একবার ভিডিওটা দেখেন, আপনারা আশা করি 15 থেকে 20 মিনিটের ভিতরে সকল ডকুমেন্টসগুলো যদি পাশে নিয়ে বসেন, 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনি আপনার ইন্ডিয়ান ভিসা ফর্ম ফিল আপটি কমপ্লিট করে ফেলতে পারবেন। তো আশা করি আপনাদের জন্য ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সকলে ভালো থাকবেন এবং আবারও বলছি, যদি আপনাদের এই ক্ষেত্রে কোনো সহযোগিতা লাগে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।